নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 3929 মামলার যে রিভিউ পিটিশন হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই রিভিউ পিটিশন নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছেন, অনেকেই ফোন করছেন যে রিভিউ পিটিশন করার প্রয়োজন কতটা। যদি কোনো ক্যান্ডিডেট যারা আইএ ফাইলে ছিল সুপ্রিম কোর্টে তারা যদি রিভিউ পিটিশনে অ্যাড না হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে বা কীরকম রায় হতে পারে রিভিউ পিটিশনে যদি পিটিশনাররা জিতে। তো এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে থাকছি। তো আপনাদের সাথে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আপনাদের রিভিউ পিটিশন কি করতেই হবে নাকি না করলেও কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদের সাথে জানাবো। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। এবং তার সাথে সাথে বলি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 3929 মামলার রিভিউ পিটিশন নিয়ে অনেক পিটিশনাররাই কিন্তু চিন্তিত। অনেকেই অনেকগুলো মামলা চালিয়েছেন, সিঙ্গেল বেঞ্চে মামলা চালিয়েছেন, ডিভিশন বেঞ্চে মামলা চালিয়েছেন, সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেছিলেন। এবারে কিন্তু রিভিউ পিটিশন করার পালা এসেছে। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন যে রিভিউ পিটিশন করার প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি কতটা রয়েছে। তো দেখুন, এইখানটাতে একটা বিষয় বলি আপনাদের যে 3929টি সিট এখানে কিন্তু রয়েছে এবং এই সিটটাকে পর্ষদ সুপ্রিম কোর্টে ঠিক তারা যেভাবে বুঝিয়েছিল সেই জায়গাতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি মান্যতা দিয়েছে এবং শেষ পর্যন্ত পর্ষদের কথাতে বা পর্ষদের যুক্তিতে তারা কিন্তু শেষ মান্যতা দিয়ে বিষয়টিকে ক্লোজ করে দিয়েছে। কিন্তু যদিও সুপ্রিম কোর্ট এই জায়গায় কিন্তু বিচার বিবেচনা করে দেখতে পারত যে সিঙ্গেল বেঞ্চ কেন নিয়োগের অর্ডার করেছিল বা ডিভিশন বেঞ্চ কেন নিয়োগের অর্ডার করেছিল। এখানে দুটো বেঞ্চ রয়েছে, দুটো বেঞ্চের তো একটা মর্যাদা রয়েছে, তারা তো সমস্ত কিছু দেখে বিচার বিবেচনা করেই এই জায়গাটার রায় দিয়েছিল। কিন্তু যাই হোক, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেটাই সবাইকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে কিন্তু রিভিউ পিটিশন করা। তো সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা 16,500 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, যারা 16,500 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইন্টারভিউ দিয়েছিলেন, যারা সেই সময় বঞ্চিত হয়েছিলেন, যারা নিজেদেরকে বঞ্চিত মনে করেছিলেন, তারাই তো আরটিআই কেস করেছিলেন। তো সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের হাত থেকে 3929 সিটটা কিন্তু বেরিয়ে গেছে। এখন এটা একটা লাস্ট সুযোগ যেটা কিন্তু সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী রিভিউ পিটিশনটা করা যায়। রিভিউ পিটিশন করে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা যায় এবং প্রপার ডকুমেন্টস নিয়ে তাদেরকে যদি দেখানো যায় যে এই জায়গায় সুপ্রিম কোর্ট ভুল করেছে এবং এই জায়গায় রায়টা কিন্তু এরকম হতে পারত, তো সেই বিষয়টাই সুপ্রিম কোর্টে তুলে ধরা। তো এই পরিস্থিতিতে রিভিউ পিটিশন করাটা ভীষণ জরুরি, রিভিউ পিটিশন ফাইল হওয়াটা জরুরি। তবে এক্ষেত্রে অনেকেই বলছেন যে অনেকেই হয়তো টাকা পয়সার সমস্যায় রয়েছেন, যে তাদের এক্ষেত্রে রিভিউ পিটিশন না করলে কোনো অসুবিধা হবে কি না। তো দেখুন, এই জায়গায় বলার কিন্তু খুবই টাফ এই বিষয়টা, কেননা রায় কীরকম হবে সেটা কিন্তু বলা খুব টাফ বা মুশকিল। কেননা যদি ধরুন রিভিউ পিটিশন মামলায় পিটিশনাররা হেরে গেল বা নট ইনক্লুডরা হেরে গেল তাহলে তো কোনো কথা নেই। কিন্তু যদি রায় পজিটিভ হয়ে যায়, যদি পিটিশনার ভিত্তিক রায় হয়, যদি এরকমও রায় হতে পারে যে যারা রিভিউ পিটিশন ফাইল করেছে, যে অল্প কজন করেছে তাদের সকলকে দিয়ে দেওয়া হোক, এরকম যদি সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে, আশা করি প্রাইমারি বোর্ডও হয়তো সেক্ষেত্রে আর বাধা সৃষ্টি করবে না। তখন তারা দেখবে যে হ্যাঁ, যেহেতু এখানে অল্প ক্যান্ডিডেট রয়েছে এদেরকে দিয়ে দেওয়া হোক, এটা একটা হতে পারে। এছাড়াও কিন্তু যদি মনে করে সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্টে আইএ ফাইল যারা করেছিল তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগটা দিয়ে দেওয়া হোক, যেহেতু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার করেছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু এরকমও রায় হতে পারে। আবার সিঙ্গেল বেঞ্চে কারা কারা পিটিশনার ছিল তারাই এখানে সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেছে কিনা এই বিষয়টাও দেখতে পারে। তো এক কথায় বলতে গেলে রিভিউ পিটিশন কীরকম জাজমেন্ট আসতে পারে সেটা বলা মুশকিল। তবে এখানে প্রপার ডকুমেন্ট সাবমিট করে আমি বলবো প্রত্যেক ক্যান্ডিডেট যারা এই পিটিশনার হিসেবে ছিলেন সুপ্রিম কোর্ট অবধি প্রত্যেকেই কিন্তু আইএ ফাইলের সাথে যারা ছিলেন
প্রত্যেকেই কিন্তু আপনারা রিভিউ পিটিশনটা দায়ের করুন। এই রিভিউ পিটিশনে কিন্তু যদি পিটিশনার ভিত্তিক রায় হয়ে যায় তবে কিন্তু জীবন বদলে যাবে, নইলে কিন্তু সারা জীবন কপাল চাপড়াতে হবে। তবে পিটিশনার ভিত্তিক রায় হওয়ার চান্স খুবই কম বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কিন্তু তবে 1% হলেও কিন্তু সম্ভাবনা থেকেই যায় যে যদি পিটিশনার ভিত্তিক রায় হয়ে যায় তখন কিন্তু ক্যান্ডিডেটদের কপাল চাপড়ানো ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। এবং প্রাইমারি বোর্ড তারা কিন্তু সবসময় সুযোগের সন্ধানেই থাকে, যে রিভিউ পিটিশনে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই কম হবে বলে আমার মনে হচ্ছে। সুপ্রিম কোর্টে আইএ ফাইল যতটা করেছিল আপনারা দেখুন, সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিল 5250 জন, ডিভিশন বেঞ্চে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা প্রায় 3.5 থেকে 4,000 মতো ছিল। এবং সুপ্রিম কোর্টে যখন আইএ ফাইল হয় আপনারা দেখেছেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 3 থেকে 3,500 মতো পিটিশনার সব মিলিয়ে হয়েছিল। তো সব ক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন যে আস্তে আস্তে কিন্তু পিটিশনার সংখ্যাটা প্রায় কমতে থাকছে। তো এবারে কিন্তু রিভিউ পিটিশন যে হবে, রিভিউ পিটিশনেও কিন্তু পিটিশনারের সংখ্যা কমবে। এবার রিভিউ পিটিশনে যদি দেখা যায় যে 1,000 মতো ক্যান্ডিডেট তো রিভিউ পিটিশন করেছে, এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট দেখে যে হ্যাঁ 3929 সিটটা শুধুমাত্র এখানে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, যারা ইন্টারভিউ দিয়েছিল চাকরি পাননি তাদের জন্যই এই সিট, যেহেতু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুটি বেঞ্চই কিন্তু এখানে নিয়োগের অর্ডার দিয়েছে, তারা দেখেছিল যে হ্যাঁ এই জায়গাটায় বঞ্চনা করা হয়েছে ক্যান্ডিডেটদের সাথে, কেননা এখানে 23টা ডিপিএসসি আরটিআই রয়েছে। এবং সবথেকে বড় কথা যেটা মূল বিষয়, যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে গেছে, যে বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরেছিল প্রাইমারি বোর্ড, তারা কিন্তু প্যানেল এক্সপায়ার্ডের বিষয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও জানায়নি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জানায়নি। যে দুটি বেঞ্চে যখন নিয়োগের অর্ডার দেয় তারা কিন্তু একবারের জন্য এই বিষয়টিকে তুলে ধরেনি যে প্যানেল এক্সপায়ার্ড হয়েছে। আর আদৌ পুরো প্যানেল দিলই না প্রাইমারি বোর্ড, কী করে প্যানেল এক্সপায়ার্ড হয়েছে এই বিষয়টাকে যদি সঠিকভাবে তুলে ধরানো যায়, এবং তার সাথে সাথে 5%-এর প্যানেল এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড দেয়নি, তাহলে কি করে প্যানেল এক্সপায়ার্ড হয়, এই বিষয়গুলো যদি সঠিকভাবে তুলে ধরা যায়, বিচারপতিরা সত্যিই যদি অনুধাবন করতে পারেন যে হ্যাঁ এখানে প্যানেল এক্সপায়ার্ড হয়নি, তাহলে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকেই আপনারা রিভিউ পিটিশনটা করুন। আপনারা অনেকে অনেক টাকা খরচ করেছেন, কিন্তু লাস্টে এই একটা রিস্ক কিন্তু না নেওয়াই ভালো হবে বলে আমার মনে হয়। তবে সাবধান, চারিদিকে কিন্তু প্রচুর অসাধু ব্যক্তি প্রত্যেকেই কিন্তু কেস করানোর নাম করে অনেক টাকা লুট করানোর চক্রান্তে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই আপনারা যাকে টাকা পয়সা দেবেন বা ফাইল করানোর জন্য আপনারা কিন্তু ভালো করে ভেবে চিন্তে যাচাই করে তবেই দেবেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনারা নিজেরা উকিলের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো। আপনারা ডাইরেক্ট উকিলের সাথে যোগাযোগ করে এই রিভিউ পিটিশন সম্পর্কে জেনে তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সা দিলে আপনাদের টাকা পয়সা চিট হওয়ার কোনো ভয় থাকবে না। তো বন্ধুরা এখন ভিডিওটি এখানেই রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং তার সাথে সাথে প্রতিদিন এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।